প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের আলোচনা করব উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ নিয়ে। এর আগের ক্লাস তোমরা যারা ফলো করেছো, একটা ক্লাস হয়েছে আমার, সেখানে আলোচনা রেখেছি রেচন পদার্থ কাকে বলে বা রেচন কাকে বলে, রেচন সম্পর্কে যে প্রাথমিক ধারণা, উদ্ভিদের রেচন পদার্থের বৈশিষ্ট্য। সেখানে প্রাণীদেহেরও রেচন পদার্থের বৈশিষ্ট্য আমরা নিজে থেকেই করতে পারবো, বা প্রাণীদেহের রেচন পদার্থ কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন আমি আলোচনা করিনি। কেন করিনি? তার কারণ প্রাণীদেহের রেচন পদার্থ আমরা এখনো শুরু করিনি। আজকে কিছুটা আলোচনা হবে, তারপরেও কিছু আলোচনা হবে। তখন দেখবে তোমরা নিজে থেকেই উদ্ভিদের যে রেচন পদার্থের বৈশিষ্ট্য তোমরা নিজে থেকেই পারবে। অনেকের মনের মধ্যে হয়তো প্রশ্ন বা কয়েকটা প্রশ্ন করেছিল, আমাকে দেখেছিলাম যে স্যার এটা কি উদ্ভিদ দেহেরই রেচন পদার্থের বৈশিষ্ট্য না প্রাণী দেহেরও করা যাবে? তো হ্যাঁ, উদ্ভিদ দেহের রেচন পদার্থের বৈশিষ্ট্য মানে যে বৈশিষ্ট্য, সেগুলা উদ্ভিদ দেহে উৎপন্ন রেচন পদার্থ তুলনামূলকভাবে কম ক্ষতিকারক, কিন্তু প্রাণী দেহে যে উৎপন্ন রেচন পদার্থ সেগুলি কিন্তু বেশি ক্ষতিকারক। সেগুলো আলোচনার মাধ্যমে আমরা আরো জানতে পারবো। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা দেখো, আমি বোর্ডের মধ্যে লিখেছি এখানে উদ্ভিদ দেহে রেচন পদার্থ অর্থাৎ এক্সক্রিয়েটরি প্রোডাক্ট অফ প্ল্যান্ট, মানে উদ্ভিদের মধ্যে যে সমস্ত রেচন পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, উদ্ভিদ দেহে সাধারণত যে রেচন পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলা দেহ থেকে ত্যাগ করার জন্য নির্দিষ্ট কোনো কৌশল বা নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। প্রাণীদেহের যেমন আছে, প্রত্যেকটা প্রাণীদেহের, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। উদ্ভিদ দেহে কিন্তু এরকম নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। তাই এর আগের ক্লাসে উদ্ভিদ দেহ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে, যেমন ফল মোচন, বাকল বা ছাল মোচন, পত্র মোচন, এই পদ্ধতিগুলো আমরা আলোচনা করেছি বা জেনেছি। আজকে আমরা ওই উদ্ভিদ দেহে উৎপন্ন যে রেচন পদার্থ সেটাকে মূলত দুটি ভাগে ভাগ করব। দেখো লিখেছি এখানে রেচন পদার্থ, এটা উদ্ভিদ দেহে একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। অর্থাৎ নাইট্রোজেন যুক্ত বলতে কাকে বুঝবো আমরা? উদ্ভিদ দেহে উৎপন্ন যে রেচন পদার্থ যেখানে উপাদান হিসাবে থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। কি বললাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে যেখানে নাইট্রোজেন থাকবে, আছে বর্তমান, তাই এটাকে আমরা বলবো নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেন ঘটিত। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উপক্ষার, বাংলায় উপক্ষার, আর ইংরেজি হিসেবে আমরা বলতে পারি অ্যালকালয়েড। আবারও বলি, উদাহরণ হিসেবে উপক্ষার বা অ্যালকালয়েড, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে আমরা বলবো উপক্ষার বা অ্যালকালয়েড। আর নাইট্রোজেন বিহীন অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, কিন্তু থাকবে না এখানে কোন উপাদান, নাইট্রোজেন থাকছে না, তাই এটাকে আমরা বলবো নাইট্রোজেন বিহীন। তাহলে এই ধরনের রেচন পদার্থ উদ্ভিদ দেহে কি কি হতে পারে? গঁদ হতে পারে, রজন হতে পারে, তরুক্ষীর হতে পারে। কি বললাম? গঁদ, রজন, তরুক্ষীর। এগুলো বিস্তারিত আমরা আরো জানবো। তো প্রথমেই আমরা এবার যে গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করতে চলেছি এখন। দেখো আমি এখানে লিখেছি এই যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে আমরা কি বলবো? উপক্ষার বা অ্যালকালয়েড। তো এই উপক্ষারগুলির এরকম কয়েকটা আমরা নাম জানবো, তাদের উৎস জানবো, আর তাদের অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্ব কি রয়েছে। আমি এর আগের ক্লাসেই বলেছি উদ্ভিদ দেহে যে রেচন পদার্থগুলো উৎপন্ন হয় সেটা তাদের ক্ষেত্রে হয়তো ক্ষতিকর, কিন্তু আমরা অর্থাৎ প্রাণী জগৎ সেই রেচন পদার্থগুলিকে আমরা বিভিন্ন রকম ভাবে, কোনো জায়গায় ঔষধি হিসেবে, কোনো জায়গায় মশলা হিসেবে আমরা ব্যবহার করি। সেগুলো আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। তো প্রথমেই দেখো, আমি এরকম একটা উদ্ভিদ দেহে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম লিখবো, যার নাম হচ্ছে মরফিন। মরফিন। এই যে একটা আমি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম বললাম, তার নাম হচ্ছে মরফিন। মরফিনের তাহলে উৎস কি, কোথায় পাবো আমরা? আমরা প্রত্যেকে আফিং গাছের নাম শুনেছি। তো আফিং গাছের ফুলগুলা সাদা সাদা হয় এবং ফুল থেকে যখন ফল হয় সেই ফলটা অনেকটা
মানে সবুজ কাঁচা অবস্থায় যখন থাকবে তখন সবুজ আকারে থাকবে। তো এই যে কাঁচা ফল, সেই ফলের যে ত্বক অর্থাৎ যে খোসাটা, সেই ত্বকে থাকবে এই মরফিন। তাহলে আমরা উৎস হিসাবে লিখতে পারি আফিং গাছের ফলের ত্বকে। এভাবে আমরা লিখবো। খাতায় তোমরা এটাকে সুন্দর করে ছকের মাধ্যমে নোটিং করে নেবে তোমরা, যেগুলো বোঝানো হচ্ছে যে মরফিন নামক যে উপকার উদ্ভিদের, সেটা কোথায় পাওয়া যায়, এর সোর্স উৎস কোথায়, তখন আমরা বলবো আফিং গাছের কাঁচা ফলের ত্বকে। তাহলে এর নিশ্চয়ই অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, মানে কি উপকার করে, অর্থনৈতিক গুরুত্ব প্রত্যেকটার জন্য 1 মার্ক করে আছে। তাহলে আমরা অর্থনৈতিক গুরুত্ব হিসাবে আমরা বলতে পারবো যন্ত্রণা থেকে উপশম পাওয়ার জন্য। যন্ত্রণা উপশম আমরা লিখি যন্ত্রণা উপশমে এবং গাঢ় নিদ্রা আসতে সাহায্য করবে। অর্থাৎ আমরা অনেকে এমন কিছু রোগ বা ব্যাধি দ্বারা আক্রান্ত হয় যেখানে প্রচন্ড ব্যথা যন্ত্রণা অনুভব করি, যার জন্য ঘুম আসে না, যন্ত্রণায় ছটপট করে মানুষ। তো সেক্ষেত্রে সেই ধরনের যন্ত্রণা বা পীড়া ভালো করার জন্য ওই যে আফিং গাছের কাঁচা ফল, সেই ফলের খোসা বা ত্বকটাকে সেখান থেকে যদি আমরা নিংড়ে রস বের করি এবং সেই রসটা যদি খাওয়া যায়, তাহলে এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে উপশম পাওয়া যাবে এবং গাঢ় নিদ্রা আসতে, অনেকের নিদ্রা কম হয়, সেই নিদ্রা আসতে সাহায্য করবে। এ হলো একটা উপকার। আরো আছে যেমন ডাটুরিন। 2 নম্বরে লিখি ডাটুরিন। এটা পাওয়া যাবে সাধারণত যে জায়গায়, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে ধুতুরা গাছের নাম শুনেছি, সেই ধুতুরা গাছের ফলে এবং ধুতুরা গাছের পাতায়। তাহলে এখানে ফল ও পাতা আমি সংক্ষেপে লিখলাম, তোমরা বেশ ভালো করে গুছিয়ে লিখবে। ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের ফলে এবং পাতাতে। এটা সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয়, অর্থনৈতিক গুরুত্ব হিসেবে আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে হাঁপানি যে অসুখ, অনেকে আমরা বলি হাঁপের অসুখ আছে, হাঁপ বা হাঁপানি, অর্থাৎ এটা বোঝায় অনেক মানুষের আমরা দেখেছি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তারা শ্বাসকষ্ট দেখা যায়, প্রায় দম বন্ধ হয়ে আসে। এই ধরনের অসুখকে আমরা বলি হাঁপের অসুখ বা হাঁপানি। তো এই ধরনের অসুখ ভালো করার জন্য এই যে ডাটুরিন নামক যে উপকার, অর্থাৎ ধুতুরা গাছের যে ফল এবং পাতার রস সেখান থেকে যে পাওয়া যায়, সেটা ভালো করার জন্য ব্যবহার হয়। তারপরে তোমরা আরো পেয়ে যাবে তোমাদের বই, সে পারুল প্রকাশনী হতে পারে, ছায়া প্রকাশনী হতে পারে, সেখান থেকে পেয়ে যাবে। এখানে দেখো একটা ছক আমি আলোচনা করছি তোমাদের, এই ছকে দেওয়া আছে, তোমরা তোমাদের যেটা যার বই রয়েছে ক্লাস টেক্সট বুক, সেখান থেকে পেয়ে যাবে, আশা করা যায়। তোমরা ছকটা না পেলে আমার ক্লাস ফলো করবে, পেয়ে যাবে। আরো আমরা যেমন লিখতে পারি রেসার পিন। রেসার পিন এটাও এক ধরনের উপকার, রেসার পিন। এই রেসার পিনও সাধারণত পাওয়া যায় সর্পগন্ধা গাছ, একটা ভেষজ গুণ সম্পন্ন গাছ। এই সর্পগন্ধা গাছের মূলের বাকলে, মূলের বাকল বলতে এখানে চাল, মূল, সেই মূল, এই যে একটা গাছের মূল, এই মূলের যে ছালটা রয়েছে, এই ছালটাকে ছাড়িয়ে যে রসটা, সেই রস থেকে আমরা পেতে পারি, সেই উপাদানটার নাম হচ্ছে রেসার পিন। এটা সাধারণত কি কাজের জন্য ব্যবহার করা হয়, যাদের উচ্চ রক্তচাপ আছে, হাই ব্লাড প্রেসার যাদের, সেই হাই ব্লাড প্রেসারকে স্বাভাবিকে আনার জন্য ব্যবহার করা হয় রেসার পিন। আমি আর লিখছি না, পরপর আলোচনা করব। এবারে আরো একটা নাম বলি কুইনাইন। কুইনাইন নামক যে উপাদান, এটা সাধারণত পাওয়া যায় সিংকোনা যে গাছ, ভেষজ গুণ সম্পন্ন, সেই সিংকোনা গাছের ছালে পাওয়া যায়। এটা সাধারণত ব্যবহার করা হয় যে জ্বর, ম্যালেরিয়া, মারাত্মক ব্যাধি, মানে ভীষণ মহামারী রূপ ধারণ করতো আগে, তো এই সিংকোনা গাছের ছাল থেকে যেদিন থেকে কুইনাইন আবিষ্কার হয়েছে, সেই কুইনাইন আবিষ্কার হওয়ার জন্য ম্যালেরিয়া নামক মহামারী অসুখকে আমরা নির্মূল করতে পেরেছি, অর্থাৎ ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। আরো পাওয়া যায় ক্যাফিন।
অর্থাৎ এটা পাওয়া যাবে ক্যাফিন নামক উপাদান কফি গাছের বীজে। ক্যাফিন বললাম কফি গাছের বীজে। এটি সাধারণত এটাও যন্ত্রণা উপশমে, অর্থাৎ প্রচন্ড যন্ত্রণা ব্যথা অনুভব হচ্ছে দেহের মধ্যে, সেটাকে থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। আরো আছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন বললাম ওয়াইজা ফেলা আকার টাইরা ফেলা উকার অ্যাট্রোপিন। এই যে অ্যাট্রোপিন নামক যে উপাদান, এটা সাধারণত বেলেডোনা গাছ আছে, সেই বেলেডোনা গাছের পাতাতে এবং মূলে পাওয়া যায়। এটা সাধারণত যে কাজের জন্য ব্যবহার করা হয়, চোখের তারারন্ধ্র, এই যে আমাদের চোখে একটা ছোট্ট সাদা ফুটকি আকারে যে ছিদ্র আছে মনে হচ্ছে, যেখান দিয়ে আমাদের আলো প্রবেশ করে। অ্যাকচুয়ালি এটা যদি লেন্স হয়, তার সামনে এই লেন্সের সামনে এইরকম একটা আর এরকম ভাবে, তাহলে এই যে মাঝখানে যে ছিদ্র, এই ছিদ্রটাকে বলা হয় তারারন্ধ্র। সরি। তো অনেক সময় এই তারারন্ধ্রটা অনেকের ক্ষেত্রে ছোট সংকুচিত হয়ে যায়, তখন আলো প্রবেশে বাধা হয়, তখন দেখতে অস্পষ্ট ঝাপসা বা দেখতে ঠিকঠাক পায় না। তো সেই ক্ষেত্রে এই অসুখ ভালো করার জন্য এই যে বেলেডোনা গাছের পাতা এবং মূলে পাওয়া যায় এই অ্যাট্রোপিন নামক উপাদান, সেই উপাদানটা যদি ব্যবহার করা হয় তাহলে তারারন্ধ্রকে প্রসারিত করবে, অর্থাৎ এই জায়গাটাকে প্রসারিত করবে। এটা হলো। আচ্ছা, আর একটা আছে উপাদান, তার নাম হচ্ছে স্ট্রিকনিন। নামটা হচ্ছে স্ট্রিকনিন। স্ট্রিকনিন এই যে উপাদান, এই উপাদানটা সাধারণত পাওয়া যায় নাক্স ভূমিকা গাছের বীজে। নাক্স ভূমিকা নামক গাছ আছে, সেই গাছের বীজে পাওয়া যায়। এটা সাধারণত ব্যবহার করা হয় পেটের যে পীড়া, যে ব্যথা, সেটা থেকে উপশম পাওয়ার জন্য, আর স্নায়ু উত্তেজক, অর্থাৎ আমাদের স্নায়ু যদি দুর্বল হয়ে যায় সেটাকে স্বতঃস্ফূর্ত করতে, অর্থাৎ স্নায়ু উত্তেজক হিসেবে ব্যবহার করা হয়। আর একটা উপাদানের নাম বলছি কোকেইন। এটা পাওয়া যায় সাধারণত কোকো গাছের পাতায়। কোকো নামক এক ধরনের গাছ আছে, সেই কোকো গাছের পাতায় পাওয়া যাবে কোকেইন। উপাদানটার নাম হচ্ছে কোকেইন। কোকো গাছের পাতায় পাওয়া যায়। এটা সাধারণত এটাও যন্ত্রণা উপশমের জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের উপকার। তাই এটা আমরা জানলাম এতক্ষণ বিভিন্ন ধরনের যে উপকার, তাদের একটা একটা করে বেশ আমরা প্রায় 7 থেকে 8টি উপকারের নাম জানলাম, তাদের উৎস জানলাম। এভাবেই কিন্তু আমরা খাতায় নোটিং করব এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব কি কি রয়েছে সেটাও আমি বুঝিয়ে বললাম। এবারে এটা তো হলো আমাদের নাইট্রোজেন যুক্ত, তাহলে এবারে কিন্তু আমরা আসবো এখন নাইট্রোজেন বিহীন এ ধরনের কিছু রেচন পদার্থ নিয়ে। তাহলে এখন আমরা আলোচনা করব নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম গদ, রজন, তরুক্ষী। তাহলে প্রথমে আমরা চলে আসি গদ, অর্থাৎ উদ্ভিদ দেহে উৎপন্ন নাইট্রোজেন বিহীন পদার্থ, তার নাম হচ্ছে একটা উদাহরণ হিসেবে গদ। এই গদের উৎস কি? তাহলে গদের প্রথমে আমরা এখানেও এভাবেই লিখব যে উৎস মানে গদ কোথায় পাওয়া যায়, এরও অর্থনৈতিক গুরুত্ব আমরা জানবো, মানে কি কাজে লাগে, অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক দিক দিয়ে কি গুরুত্ব রয়েছে সেটা আমরা এখন জানবো। তো প্রথমেই আমি যে গদ লিখেছি, গদ কোথায় পাবো আমরা উৎস হিসাবে, তাহলে প্রথমেই বলবো আমরা উৎস হিসাবে আমরা প্রত্যেকে কিছু গাছের নাম জানি, যেমন বাবলা। প্রত্যেকে আমরা বাবলা গাছের নাম শুনেছি, বাবলা, আমড়া বা সজনে, আম। তাহলে এখানে আমরা লিখতে পারি উৎস হিসাবে বাবলা গাছ, তারপরে আমড়া গাছ, তারপরে সজনে বা আম গাছে। কেমন ভাবে থাকে তোমরা দেখেছো, এই যে গাছগুলি আমি নাম লিখেছি তাদের কাণ্ডে কোথাও কিছু ক্ষত চিহ্ন, মানে কেউ হয়তো কোনো অস্ত্র দিয়ে আঘাত করেছে, সেখানে একটা ক্ষত অর্থাৎ ঘায়ের মতো সৃষ্টি হয়েছে, সেখানে দেখবে থকথকে এক ধরনের আঠালো অংশ ওই গাছের ওই ক্ষত অংশে লেগে আছে। ওই যে থকথকে আঠালো অংশ, ওটাকেই আমরা বলবো কি, ওটাকেই আমরা বলবো উদ্ভিদের নাইট্রোজেন বিহীন পদার্থ হিসেবে গদ।
তাহলে এই যে উৎস আমরা জানলাম, গদ কোথায় পাওয়া যায়, কোন কোন গাছে, সেটা জানলাম। এখন এই গদ কি কি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এর অর্থনৈতিক গুরুত্ব কি, তখন আমরা বলবো এই যে আমরা বই পড়ছি, তোমাদের কাছে যে অনেকগুলি বই রয়েছে, বইয়ের অনেকগুলি পাতা দেখো সেলাই করে একসঙ্গে বাঁধা আছে, সেখানে এক ধরনের আঠা দেওয়া আছে, অর্থাৎ যত ধরনের মোটা মোটা বই খাতা এগুলোকে বাঁধাই করার জন্য যে আঠা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গদ রূপে আঠা। ঠিক আছে, তাহলে উদ্ভিদ থেকে পাওয়া যে আঠা সেটাকে আমরা বলবো গদ। বই বাঁধার কাজে ব্যবহার করা হয়, বা আমরা দেখতে পাবে কাঠ শিল্পে কাঠের বিভিন্ন ধরনের যে আসবাবপত্র বা ফার্নিচার তৈরি হয়েছে তার উপরটাকে মসৃণ করার জন্য এক ধরনের তৈলাক্ত পদার্থ দেখবে ব্যবহার করা হয়, সেটাও কিন্তু গদ। এছাড়া ছাপাখানার যে কালি, ছাপাখানাতে বিভিন্ন প্রিন্টিং মেশিনে যে কালিগুলো ব্যবহার করা হয় সেটাও কিন্তু গদ। এছাড়া কাগজ প্রস্তুতিতে এবং প্রসাধনী শিল্পে, প্রসাধনী শিল্পে বলতে আমরা সাধারণত যে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি হয় আমরা মুখে ব্যবহার করার জন্য বা বিভিন্ন মলম, সেক্ষেত্রেও কিন্তু মানে অর্থাৎ প্রসাধনী শিল্পেও ব্যবহার করা হয়। এছাড়া কর্পূর, যেটা আমরা দেখেছি কর্পূর হিসাবে, যেটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় এই গদ। তাহলে দ্বিতীয় নাম্বার হিসেবে আমরা গদ জানলাম। এবারে আমরা আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে রজন। 2 নম্বরে এবার চলে আসি আমরা রজন। রজন এটারও উৎস সাধারণত পাইন গাছের, পাইন বলে এক ধরনের গাছ রয়েছে, সেই পাইন গাছের কাণ্ডে, সেই পাইন গাছের কাণ্ডে পাওয়া যায় শাখা পোশাখা, এবং পাইন গাছের পাতার রজন নালী, রজন নালী বলতে যে নালী দিয়ে, পাতার যে নালী দিয়ে এই যে রজন নামক তৈলাক্ত পদার্থ, তরল পদার্থ যেটা বাহিত হয় সেটাকে বলবো রজন নালী। তাহলে পাইন গাছ এর পাতার রজন নালীতে পাওয়া যাবে, কাণ্ডে পাওয়া যাবে, শাখা পোশাখাতে পাওয়া যাবে। এছাড়া শাল গাছের বাকলে, বাকলে বলতেও ছাল বোঝায়, সেখানে যখন পাওয়া যায় ধুনো হিসেবে, ছাল হিসেবে, তো ধুনো হিসেবে, এবং আর একটা ব্যবহার করা হয় ছালে হিং হিসাবে, 2 জায়গায় আমরা পেতে পারি। ঠিক আছে, তো এর কি কি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে? অর্থনৈতিক গুরুত্ব হিসাবে আমরা বলবো রজন সাধারণত রান্নার কাজে, রান্নার সুগন্ধ বা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়া সাবান বা প্রসাধনী শিল্পে, সাবান শিল্পে ব্যবহার করা হয়। প্রসাধনী বলতে বিভিন্ন যে ক্রিম তৈরি হচ্ছে আমাদের মাউথ ক্রিম, সেই ক্রিমগুলি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া আমরা আরো বলতে পারি ইনসুলেটর, অর্থাৎ জল নিরোধক ইনসুলেটর, মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রিক যে কভারগুলি রয়েছে বা আরো সেখানে যাতে জল প্রবেশ না করতে পারে সেই ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের রজন। তাহলে গদ হলো, রজন হলো, আরো একটা নেক্সট আছে, এবার আমরা চলে আসব তরুক্ষীর। এটাকে বলা হয় তরুক্ষীর, বা আমরা ইংরেজিতে এটার আর একটা নাম আছে জেনে রাখতে হবে, LATEX, ল্যাটেক্স। এটা খুব পড়ে আমাদের পরীক্ষায় যে ল্যাটেক্স বা তরুক্ষীর কি, তখন আমরা বলবো উদ্ভিদের নাইট্রোজেন বিহীন যে রেচন পদার্থ বিভিন্ন টায়ার টিউব বা রাবার শিল্পে ব্যবহার করা হয় তাকেই আমরা বলবো তরুক্ষীর বা ল্যাটেক্স। তো উৎস হিসাবে আমরা যদি জানি তাহলে দেখো আরো ক্লিয়ার হবে আমাদের। আমরা পাবো সাধারণত বট গাছে পাই, তাহলে এর উৎস হিসাবে আমরা লিখবো বট গাছ, রাবার গাছে, আরো আছে আমি বলছি তোমাদের, যেমন পেঁপে, পেঁপে গাছ বা আকন্দ গাছ আমরা দেখেছি। পেঁপে যখন গাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয় বা পেঁপের পাতা যখন ভেঙে দেওয়া হয়, দেখবে সাদা এক ধরনের একেবারে দুধের মতো সাদা নির্যাস বের হচ্ছে, সেটাকে কিন্তু আমরা তরুক্ষীর বলবো। এছাড়া আমরা দেখতে পাবো ওই আকন্দ পাতা ভাঙলেও দেখতে পাবো আমরা। তারপরে কাঁঠাল গাছ, সেখানে কাঁঠাল কাটলে বা কাঁঠালের পাতা থেকে বেরোচ্ছে আমরা দেখতে পাবো সাদা দুধের মতো অংশ বা একদম আঠালো চটচটে। এছাড়া ফণিমনসা, শেয়াল কাটা, বা অনেক সময় আমরা ডুমুর দেখেছি, গাছ থেকে ডুমুর ছাড়ালে এক ধরনের সাদা আঠার ন্যায় অংশ বের হয়, সেটাকেও আমরা বলবো। বা আমরা আরো দেখতে পাবো সাদা দুধের মতো ছাড়াও আমরা দেখতে পাবো যেমন কলা গাছ কাটলেও আমরা সাদা জলের মতো বের হয়। তো এইগুলাকে আমরা সাধারণত বলবো তরুক্ষীর। ঠিক আছে, এটা সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? এই যে রাবার গাছ থেকে, বট গাছ থেকে যে তরুক্ষীর পাওয়া যাচ্ছে, এটির কিন্তু অর্থনৈতিক গুরুত্ব অনেক রয়েছে।
অনেক বলতে কি কি কাজে, যেমন আমরা রাবার গাছ থেকে যে তরুক্ষীর পাওয়া যায় এর কিন্তু অর্থনৈতিক গুরুত্ব অনেক, মানে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যায় বললেই চলে। কিরকম, এখান থেকে রাবার তৈরি হয়, বা আমরা যে ওই রুল পেন্সিল মোছার জন্য যে রাবার সেটা তো হয়, তার সঙ্গে আরো কিছু হয় ব্যবহার গুরুত্বপূর্ণ, যেমন আমরা বিভিন্ন গাড়ির সাইকেল থেকে শুরু করে মোটর সাইকেল থেকে শুরু করে বিভিন্ন গাড়ির যে টায়ার, যে টিউব, তার সঙ্গে আরো অন্যান্য উপাদান মিশিয়ে তাকে জমাট বাঁধিয়ে ওই যে টায়ার টিউব তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু উদ্ভিদ দেহ থেকে পাওয়া ওই তরুক্ষীর বা ল্যাটেক্স। তার মানে আমরা বুঝতে পারছি এর কি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এছাড়া আমরা আরো এর দেখতে পাবো ব্যবহার রয়েছে, যেমন পেঁপে গাছ থেকে পাওয়া যায় এক ধরনের উপাদান, হ্যাঁ, তার নাম হচ্ছে প্যাপাইন। ওই জন্য আমরা অনেক সময় বলি, এটা লিখে রাখবে, তোমরা নোটিং করবে, পেঁপে গাছে যে উপাদান থাকে তার নাম হচ্ছে প্যাপাইন। প্যাপাইন, এই যে প্যাপাইন নামক যে উপাদানটা লিখলাম, আমরা পেঁপে যে ফল পাকা হিসাবে খাই বা কাঁচা সবজি রান্না হিসাবে ঝোল করে খাই, তো এটা খাওয়ার আমাদের অনেক গুরুত্ব রয়েছে। তার কারণ ওই পেঁপেতে পাওয়া যায় প্যাপাইন নামক উপাদান, যা সাধারণত প্রোটিন পাচনে সাহায্য করে। কোন উপাদান, আমরা এখানে লিখবো প্রোটিন জাতীয়, আমরা যে খাই খাবার, প্রোটিন জাতীয় বলতে মাংস, মাছ ইত্যাদি। তো বিশেষ করে মাংস জাতীয় খাবার খেলে আমাদের একটু হজমের সমস্যা হয়, যার জন্য আমরা যেদিন মাংস জাতীয় খাবার খাবো সেখানে যদি আমরা পেঁপের সবজি খাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হজম করতে, ওই প্রোটিনটাকে পাচন করতে সাহায্য করে। তাহলে পেঁপে গাছে পাওয়া প্যাপাইন কি কাজে সাহায্য করে, তখন আমরা বলবো প্রোটিন পাচনে সাহায্য করে। এই হচ্ছে আমাদের তরুক্ষীর বা ল্যাটেক্সের উৎস এবং ব্যবহার। ওকে, এটা গেল আমাদের মানে উদ্ভিদ দেহের বিভিন্ন রেচন পদার্থ। এখন আমরা একটু চলে আসব বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ। প্রাণীদের একটু রেচন অঙ্গ নিয়ে আজকে আলোচনা করব এবার। তাহলে চলে আসি আমরা এবার। আমি দেখো আরো একটা বিষয় এখানে লিখলাম, প্রাণীদের বিভিন্ন রেচন অঙ্গ। তাহলে এক একটা প্রাণী দেহের এক একটা রেচন অঙ্গ আছে। আমি এর আগের ক্লাসেও বলেছি, আজকে শুরুতেও বলেছি যে উদ্ভিদ দেহের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই, কিন্তু এই পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, এককোষী থেকে বহুকোষী, অনুন্নত থেকে উন্নত, বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, আর সেই প্রাণীদের কিন্তু নির্দিষ্ট রেচন অঙ্গ রয়েছে। তো এখন আমরা কয়েকটা এরকম প্রাণীর নাম এবং তাদের যে রেচন অঙ্গ সেই সম্পর্কে জানবো। যেমন প্রথমেই আমি একটা প্রাণীর নাম এখানে লিখবো 1 নম্বর হিসেবে। তোমরা খাতাতে এইভাবে সুন্দরভাবে ছকের মাধ্যমে লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে লিখবা প্রাণীর নাম, তাদের রেচন অঙ্গের নাম, এভাবেই তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তাহলে এরকম হিসেবে যেমন আমি একটা উদাহরণ হিসেবে এখানে প্রথমে লিখি অ্যামিবা। অ্যামিবা লিখলাম, একটা প্রাণীর নাম, সেই প্রাণীটা এককোষী প্রাণী। তাহলে অ্যামিবা হচ্ছে একটা এককোষী প্রাণী, সামুদ্রিক প্রাণী। এই অ্যামিবা ছাড়া আরো বিভিন্ন প্রাণী রয়েছে আমাদের জানা আছে, যেমন ইউগ্লিনা হতে পারে, প্যারামেসিয়াম হতে পারে, বা এই ধরনের যারাই এককোষী প্রাণী, সিঙ্গেল একটাই মাত্র কোষ দিয়ে যারা তৈরি হয়, এরকম হয় অ্যামিবার, কোনো নির্দিষ্ট আকার আকৃতি হয় না। এটা হচ্ছে একটা অ্যামিবা প্রাণী। তো এই ধরনের প্রাণীর ক্ষেত্রে যে রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গের নাম কি, তখন আমরা বলবো সংকোচনশীল। সংকোচনশীল গহ্বর বলবো। তাহলে সংকোচনশীল গহ্বর বলবো, এককোষী প্রাণী এক কথায়। শুধু এখানে অ্যামিবা বলেই নয়, আমি একটা উদাহরণ দিলাম। তাহলে অ্যামিবা সহ যারা আরো এককোষী প্রাণী রয়েছে তাদের রেচন অঙ্গের নাম কি, তখন আমরা এক কথায় বলবো সংকোচনশীল গহ্বর। তাহলে সংকোচনশীল গহ্বর কিভাবে থাকে, এদের দেহে একটা করে গহ্বর সৃষ্টি করে। যেমন এটা যদি এককোষী প্রাণী হয়, তাহলে এক্ষেত্রে কোনো একটা গহ্বর এরকম ভাবে সৃষ্টি করলো, তাহলে তার দেহে বিপাক ক্রিয়ায় যে রেচন পদার্থগুলো উৎপন্ন হলো, সেটা কিন্তু সে তার ওই গহ্বর, যে নির্দিষ্ট গহ্বর সৃষ্টি করলো দেহের ভিতরে, সেখানে কিন্তু সে সঞ্চয় করতে থাকলো। এমন একটা সময় আসবে যে সে তার এই গহ্বরটাকে দেহের পরিধির দিকে অর্থাৎ সাইডের দিকে নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে দেখো, আমি যদি এটাকে এই সাইডে এইখানে নিয়ে চলে আসলাম, এটাকে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে তার যখন দেহের পরিধি প্রান্তের দিকে যখন আসবে, তখন এই জায়গাটা
ব্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ ফেটে যাবে। যখন ফেটে যাবে তখন এটা কিন্তু এই দিক দিয়ে দেহের বাইরে রেচন পদার্থ হিসেবে যেটা সঞ্চয় করে রেখেছিল সেটাকে কিন্তু দেহ থেকে বের করে দিল। এভাবে সে তার দেহটাকে বাঁচিয়ে রাখে। ওকে, তাহলে এটা গেল অ্যামিবার ক্ষেত্রে। আমরা 2 নম্বর চলে আসবো এরকম আরো কিছু প্রাণী। যেমন এবারে আমরা জানবো সেটা হচ্ছে ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি, যেটাকে আমরা বলি চ্যাপ্টা বা ফিতা কৃমি বলতে পারি। এই যে কৃমি অন্তঃপরজীবী প্রাণী, বিভিন্ন প্রাণী দেহের মধ্যে, পেটের মধ্যে এরা আশ্রয় নেয়, পুষ্টির শোষণ করে বেঁচে থাকে। তো এদের দেহের ভিতরেও যখন রেচন পদার্থ উৎপন্ন হয়, এরাও রেচন পদার্থকে ত্যাগ করবে। তো কিভাবে এরা ত্যাগ করে বলছে, এদের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে, রেচন অঙ্গের নাম আছে এদের, সেই রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। আমরা বলবো ফ্লেম কোষ বা শিখা কোষ। তাহলে ফ্লেম কোষ বা শিখা কোষ, এই যে লিখলাম, পরীক্ষায় তোমাদের এভাবেও প্রশ্ন আসতে পারে যে ফ্লেম কোষ বা শিখা কোষ কোন প্রাণীর রেচন অঙ্গ। আমরা বলবো চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি, বা বলতে পারি প্লানেরিয়া বলতে পারি আমরা। বা এই ধরনের কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে আমরা রেচন অঙ্গ হিসেবে ফ্লেম কোষ বা শিখা কোষ বলবো। তাহলে এই নির্দিষ্ট রেচন অঙ্গের সাহায্যে তারা তাদের রেচন পদার্থ ত্যাগ করবে। এরকম আছে আরো, যেমন 3 নম্বরে আমি বলবো কেঁচো বা জোঁক, যারা অঙ্গুরিমাল প্রাণী, খন্ড খন্ড আংটির মতো অংশ নিয়ে গঠিত। তো এই ধরনের প্রাণী হতে পারে কেঁচো, জোঁক বা আরো অন্যান্য ওই ধরনের ওই পর্বের প্রাণী হতে পারে। তাদের ক্ষেত্রে, কেঁচো জোঁকের ক্ষেত্রে যে রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। তাহলে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ আমরা জানলাম, কেঁচো, জোঁক ইত্যাদি প্রাণীর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তারপরে 4 নম্বরে আমরা লিখব আরশোলা। আরশোলা হতে পারে মাকড়সা, হতে পারে কাঁকড়া বিছা, হতে পারে বা ফড়িং হতে পারে। এই ধরনের যারা পতঙ্গ শ্রেণী, অর্থাৎ যারা ইনসেক্টা পর্বের, তো তাদের ক্ষেত্রে রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা, সরু সরু সুতোর মতো নালিকার মতো অংশ থাকে পৌষ্টিক নালীর সঙ্গে যুক্ত। সেই পৌষ্টিক নালীর মতো অংশগুলির নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। সেখান থেকে তারা রেচন পদার্থ সংগ্রহ করে, সেগুলিকে তারা তাদের মলের সঙ্গে মিশিয়ে দেয়, যেহেতু পৌষ্টিক নালীর সঙ্গে সংযুক্ত আছে। তারপরে মল আকারে দেহ থেকে বের হয়। এই জন্যই আমরা বলি যে আরশোলার যে মল ত্যাগ করে সেটা কিন্তু খুব বিষাক্তকর পদার্থ। আরশোলার মল যে কোনো খাবারে বসলেই বা তার যে কোনো সংস্পর্শে আসলে আমাদের কিন্তু খুব ক্ষতিকর। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম যে আরশোলার রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা, বা ঘুরিয়ে আমাদের বলতে পারে ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ, তখন আমরা বলবো যে আরশোলা। এবারে নেক্সট আমরা চলে আসি উন্নত প্রাণী যারা, এটা তো আমরা অনুন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা জানলাম। এখন আমরা জানবো কি উন্নত শ্রেণীর প্রাণী। উন্নত শ্রেণীর বলতে যারা হচ্ছে মেরুদণ্ড বা ব্যাকবোন যুক্ত, অর্থাৎ যাদের মেরুদণ্ড রয়েছে। তাহলে মেরুদণ্ড রয়েছে এই ধরনের প্রাণীগুলা কি কি হতে পারে আমরা জানি। আমরা নিজে মানুষ সহ, মানুষ, গরু, ছাগল, ভেড়া, কুকুর, সরীসৃপ থেকে শুরু করে, পক্ষী থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী। আমি আর এক আলাদা করে লিখলাম না, তাই একসঙ্গে লিখে দিলাম মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী। এদের ক্ষেত্রে প্রধান যে রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক, যেটাকে আমরা বলি কিডনি। এই যে কিডনি বা বৃক্ক, এই কিডনি বা বৃক্ক, একে আবার
মানে উৎপন্ন বা উৎসের দিক দিয়ে আমরা তিনটি ভাগে এখন ভাগ করব। তাহলে কিডনি বা বৃক্ককে আমরা তিনটি ভাগে এখন ভাগ করব। সেটা কি কি হতে পারে? প্রথমটা হবে প্রোনেফ্রস। তাহলে 1 নাম্বার বলবো প্রোনেফ্রস। প্রোনেফ্রস বৃক্ক। কেন প্রোনেফ্রস বৃক্ক বলবো? এই বৃক্কের উৎস কিন্তু কোনোটা দেহের সম্মুখ ভাগ থেকে হয়, কোনোটা দেহের মধ্যভাগ থেকে হয়, কোনোটা দেহের পশ্চাৎ ভাগ থেকে উৎপন্ন হয়। তাহলে এই যে প্রোনেফ্রস যারা দেহের সম্মুখ অংশে গঠিত হবে, যে সকল বৃক্ক দেহের সম্মুখ অংশে উৎপন্ন হবে তাদের আমরা বলবো কি প্রোনেফ্রস। এই ধরনের বৃক্ক কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা সাধারণত দেখা যায় মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে। মাছের হৃৎপিণ্ড। তাহলে মাছের যে হৃৎপিণ্ড সেটা কোন প্রকৃতির? আমরা বলবো প্রোনেফ্রস প্রকৃতির। 2 নাম্বার প্রোনেফ্রসের পরে সেটাকে আমরা বলবো মেসোনেফ্রস। এটাকে আমরা বলবো কি মেসোনেফ্রস বৃক্ক। নেফ্রস বৃক্ক বলবো এই কারণেই যারা দেহের মধ্যভাগ থেকে উৎপন্ন হয়। তাহলে দেহের মধ্যভাগ থেকে উৎপন্ন হয় এ ধরনের বৃক্ক মাছেও দেখতে পাই, আবার উভচর অর্থাৎ ব্যাঙ বা আরো যারা জল স্থল উভয় জায়গায় বসবাস করে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর একটা, তাহলে এখানে আমরা লিখি উভচর আর তার সঙ্গে মাছ। 3 নাম্বার চলে আসবো আমরা এখানে মেসো। এবারে চলে আসবো মেটানেফ্রস। মেটানেফ্রস বৃক্ক অর্থাৎ যে সকল বৃক্ক দেহের পশ্চাৎ ভাগ বা পশ্চাৎ অংশ থেকে উৎপত্তি লাভ করবে তাদের মেটানেফ্রস বলবো। যেমন এটা সাধারণত আমরা দেখতে পাবো সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী। তাহলে এখানে আমরা লিখবো স্তন্যপায়ী, পক্ষী আর সরীসৃপ। এই যে ধরনের প্রাণীগুলো লিখলাম, যেমন স্তন্যপায়ী বলতে আমরা মানুষ, তো আমরা দুগ্ধ পান করে মানুষ হয়, মানুষ, গরু, ছাগল, ভেড়া। প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের যে কোমর বা কটি অঞ্চল, দেখো পশ্চাৎ অংশে উৎপন্ন হয়েছে আমাদের কিডনি বা বৃক্ক। তার জন্য এই ধরনের বৃক্ককে আমরা বলবো মেটানেফ্রস। তাহলে আমরা বৃক্কেরও প্রকারভেদ কি সেটাও আমরা জানলাম। যাই হোক, পরবর্তী আমরা আলোচনায় আসব, সেটা হচ্ছে মানবদেহের রেচনতন্ত্র। আজকের ক্লাস তোমাদের এতটুকুই। তোমরা অতি অবশ্যই এই ক্লাসগুলিকে নোটিং করবে, প্রশ্ন আকারে লিখবে। বাকি আবার পরবর্তী ক্লাসে দেওয়া হবে তোমাদের। থ্যাংক ইউ এভরিওয়ান।